ও আচ্ছা, ওটা চেঞ্জ করে নিই না। আচ্ছা, প্রবলেম নেই। এখানে এসে আমরা যা কিছু লিখবো সেটা আসবে, যেমন HTML লিখলে HTML এর ফরম্যাটটা আসছে। ফার্স্ট অফ অল আমরা কিছু এই যে শর্টকাট যে ইউজ করলাম, এটা আমরা বলেছিলাম যে ফোর্থ ক্লাসে দেখবো যে এগুলো আসলে কিভাবে ইউজ করি, তাই তো? এগুলো বলার কথা। আমি এটা আবার কেটে দিলাম, আমি জাস্ট লিখতেছি HTML, এটা লিখে ট্যাবে প্রেস করবেন, তাহলে এটা চলে আসবে। ওকে। এছাড়া আরো কিছু আছে, যেমন আমি প্যারাগ্রাফের মধ্যে যদি লোরেম লিখতাম তাহলে এটা পুরোটা চলে আসতো। আমি যদি এখানে লোরেম লিখি, দেন আমি যদি সংখ্যা দিয়ে ট্যাব দিই তাহলে এটা চলে আসে। এটার জন্য আমাকে কিছু সাবলাইমের প্লাগইন ইউজ করতে হবে। আচ্ছা, আমরা একটু প্লাগইন লিস্টগুলো দেখে আসি। দেখেন, সাবলাইম, আমি লিখলাম প্লাগইন লিস্ট বা প্লাগইন লিখলেই আসবে। এখানে অনেকগুলো প্লাগইন পাবেন যেগুলো আমাদের সবগুলো প্রয়োজন নাই, কিছু কিছু লাগবে আর কিছুগুলো প্রয়োজন হবে না। দেখেন, ফার্স্ট অফ অল যদি প্লাগইন আমরা করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল প্যাকেজ কন্ট্রোলে যেতে হবে। প্যাকেজ কন্ট্রোলে কিভাবে যাব? এই যে আমি সাবলাইমে আসলাম, এখান থেকে আপনি কন্ট্রোল শিফট পি তে প্রেস করবেন। কন্ট্রোল শিফট পি, এটাতেও করতে পারেন বা প্রেফারেন্স এখানেও যেতে পারেন। ঠিক আছে, এই কন্ট্রোল শিফট পির মধ্যে এসে আপনি এখানে লিখবেন ইনস্টল প্যাকেজ। এই যে ইনস্টল লিখলে চলে আসবে ইনস্টল প্যাকেজ, এখানে জাস্ট ইন্টার প্রেস করবেন। এখন আপনাকে প্লাগইন লিস্টের অপশনে নিয়ে যাবে। এখন আমি আবার ইন্টারপ্রেস করতেছি, এখানে আরেকটা পপআপ আসবে। এই সাবলাইমটার প্রবলেম, আমরা কি করব, আমার কাছে একটা সাবলাইম আছে, ওইটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, দেখছেন আসছে, কিন্তু অনেক পরে, অনেকক্ষণ লাগছে। যখন আমি ইনস্টল প্যাকেটে যাব তখন এইরকম একটা পপআপ আসবে। এখানে এসে আমি কি ইনস্টল করব, এই যে লিস্টগুলো, এখানে আমি আপনাদের লিস্ট দিব পিডিএফ আকারে, সমস্যা নেই, এখানেও দেখাই দিচ্ছি। এখানে একটা আছে ট্যাব লাইন, ট্যাব লাইনটা নিতে পারেন, কিন্তু তেমন একটা প্রয়োজন নাই। আমরা যেটা যেটা নিব সেটা হচ্ছে ফার্স্ট নিব HTML5, HTML5 ইমিট, HTML যেটা ইমিট, এটা নিব। জাস্ট এখানে এসে আপনি লেখেন ইমিট, তাহলে চলে আসবে। এই যে ইমিট, এটার উপরে জাস্ট ক্লিক করবেন, এখানে এসে এই ইমিটটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তারপর এই যে লোরেম, যেটা বলছিলাম, লোরেম লিখতাম 100% বা 100 লিখতাম, লোরেমটা অটোমেটিক চলে আসতো। এটার জন্য একটা লোরেম প্লাগইন অ্যাড করতে হবে। কন্ট্রোল শিফট পি, এখানে আসার পরে অবশ্যই প্রথম আমাকে ইনস্টল প্যাকেজ করে নিতে হবে, তারপর ওইটা করব। ইনস্টল প্যাকেজে ক্লিক করলাম, দেন আবার এটা আসছে। এখন আমি এখান থেকে লোরেম, যেটা আমি শর্টকাট ইউজ করে এটা ইউজ করবো, লোরেম ইপসাম, এটার উপরে ক্লিক করলাম। একটু সময় দিবেন, হ্যাঁ, তাহলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, লোরেম ইপসাম, দেন একটা নেবেন HTML বাটারফ্লাই। ইনস্টল প্যাকেজে আসলাম, সেম ভাবে ইনস্টল প্যাকেজ, এখানে লিখবেন HTML এই যে 5, এই 5 নিলে কি হবে সেটাও বলছি। কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে কেটে দেন। 5 এ আমরা কাজ করতে HTML লিখে জাস্ট 5 লিখবো, তাহলেই আমাকে HTML5 এর টেমপ্লেট চলে আসবে। ট্যাবে প্রেস করেন, এইটা হচ্ছে আমার কি HTML5 এর টেমপ্লেট। আচ্ছা, কন্ট্রোল শিফট পি, আবার ইনস্টল প্যাকেজ। এখানে HTML বাটারফ্লাই নামে একটা অপশন আছে, যে HTML বিউটিফাই, HTML বিউটিফাই, এটাকে আপনারা অন করে নেবেন। ঠিক আছে, তাহলে কয়টা করলাম, HTML5 করেছি, HTML বিউটিফাই করেছি, আরেকটা কি করেছি, লোরেম ইপসাম, আরেকটা
ইমেজ। আচ্ছা, বেশি করতে হবে না, 5-6টা করলেই হবে, বাকিগুলোর তেমন কাজ নাই। অ্যালাইনমেন্ট জাস্ট লাগবে না, যে হিন্ট এটাও লাগবে না আমাদের, এগুলো লাগবে যখন জাভাস্ক্রিপ্ট করবো তখন, এখন লাগবে না। এই যে অটো ফাইল নেম এটা একটু করে নিন, এটা যদি করেন তাহলে কি হবে, আমরা যখন ইমেজ নেই না, ইমেজের পরে ইমেজ লেখার পরে যত ইমেজ থাকবে সবগুলোই আপনাকে সাজেস্ট করবে। আপনি অটো ফাইল নেমটা নিয়ে নেবেন, ইনস্টল প্যাকেজ, আগে আমাকে করতে হবে কি ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ, দেন আমি নিব ফাইল অটো নেম, অটো ফাইল নেম, এই যে চলে আসছে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে আমি এটাকে অ্যাড করে নিব। ঠিক আছে, কয়টা করলাম, 5টা। আর প্রয়োজন হবে না, আপাতত এই 5টাই করবেন, বাকিগুলো যখন আমরা জাভাস্ক্রিপ্ট করব তখন দেখব। আপাতত এই 5টা, ঠিক আছে, সাবলাইমের জন্য এই 5টা ডাউনলোড করে নেবেন। এখন আমি আমার সাইটে আসি, এখানে এসে বডির মধ্যে আমি যদি কিছু লিখি, দেখেন পি ট্যাগ লোরেম 100, আমার কি এখন আর যাইতে হবে এই ক্রমে যাইতে হবে, যে লোরেম ইপসাম লিখলাম, লোরেম ইপসাম, দেন এখান থেকে প্যারাগ্রাফ নিতে হবে না। সো আমি শর্টকাট ওই প্লাগইনগুলো নিয়ে নিব, তাহলে আমাকে এখানে আর এসে প্যারাগ্রাফ নিতে হবে না, আমি জাস্ট ওখানে লিখব লোরেম ইপসাম, লোরেম ইপসাম চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে কেটে দিলাম। হ্যাঁ, ততগুলাই আসবে। আমি যদি এই প্যারাগ্রাফের মধ্যে জাস্ট লোরেম লিখবো, লেখার পরে এখন আমার দরকার যদি 500 হয় 500ই চলে আসবে। ওকে, যদি আমি 1000 দেই তাহলে কত আসবে, 1000ই চলে আসবে। ডিফল্ট না, লোরেম ইপসামের মধ্যে লোরেম রিলেটেড কিছু প্যারাগ্রাফ, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখেন, আবার প্রজেক্ট করার সময় লোরেম ইপসাম ইউজ করেন না, তখন কি করতে হবে, প্রজেক্টের সময় ক্লায়েন্ট যে টেক্সট দিবে, যে প্যারাগ্রাফ দিবে, ওইটা আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আজকে বলেছিলাম কি করব, আমরা আজকে সিএসএস করব। আচ্ছা, সিএসএস কি একটু দেখে আসি, আমরা একটু সিএসএস উইকিপিডিয়াতে যাই, সিএসএস উইকিপিডিয়া। ইন্টারপ্রেস করলাম, এই সিএসএস উইকিপিডিয়ার মধ্যে একটু ঢুকি, সামনে তাকান সবাই। আচ্ছা, এই সিএসএস উইকিপিডিয়ার মধ্যে আসলাম, আমরা সবাই জানি না সিএসএস এর ফুল মিনিং, আপনি বলেন কি সিএসএস এর ফুল মিনিং কি, বলেছিলাম প্রথম ক্লাসে, আপনি বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শীট, সিএসএস মানে হচ্ছে এটা ফুল মিনিং, সিতে ক্যাসকেডিং, এসএ স্টাইল, এসএ শীট, তাহলে ফুল মিনিং হচ্ছে সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শীট। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন বলতেছে ফাইল নেম এক্সটেনশন, অবশ্যই ফাইল নেমের শেষে ডট সিএসএস দিতে হবে, যেটা আমরা এখানে দিয়েছি। ফাইল নেমের মধ্যে আসলাম, স্টে ব্যাচ, এখান থেকে আমার 2 এর ব্যাচ 4 নম্বর ক্লাসের মধ্যে, এই যে দেখেন কি দিছি শেষে, ডট এক্সটেনশন, অবশ্যই সিএসএস দিতে হবে। এখানে যদি ডট এক্সটেনশন সিএসএস না দেয় তাহলে সিএসএস কাজ করবে, করবে না। এখানে আসলাম, আমাদের বলতেছে ফাইল এক্সটেনশন অবশ্যই ডট সিএসএস দিতে হবে। আচ্ছা, এখন এখানে বলতেছে ইন্টারনাল মিডিয়া, সিএসএস 3 প্রকার, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। যখন আমি এক্সটার্নাল সিএসএস করব তখন লিংকের মধ্যে আমাকে বলে দিতে হবে এটা টেক্সট এন্ড সিএসএস। যখন আমি এক্সটার্নাল সিএসএস করব, আচ্ছা এটা কি, এটা পরে বুঝবেন। এখানে ইউনিফর্ম টাইপ হচ্ছে এটা পাবলিক, পাবলিক মানে বুঝেন তো, চাইলে যে কেউ ইউজ করতে পারে, এটাকে পাবলিক বলা হয়। আচ্ছা, এটা ডেভেলপ কারা করছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাস্টমস নামে একটা টিম আছে যারা এটাকে ডেভেলপ করছে। এটা ইনিশিয়াল একটা ডেট আছে, সিএসএস আসছে আমাদের কাছে 1996 সালে, 1996 সালে 17ই ডিসেম্বর, আজকে থেকে প্রায় 24 বছর আগে, অনেকের জন্মের আগে হতে পারে, ঠিক আছে। তো এই 24 বছর আগে আমাদের সিএসএসটা ইনিশিয়াল ডেট হয়েছে, এরপর অনেকগুলো ভার্সন আসছে, সিএসএস 1, সিএসএস 1.2, 1.3, অনেকগুলো ভার্সন আসছে। এই যে দেখেন ভার্সনগুলো দেখছেন, 1.1, 1.2, 1.2.1, এরকম অনেকগুলো ভার্সন আছে, 2, এখন 3, কিছুদিন আগে সিএসএস 4ও আসছে, ঠিক আছে। কিন্তু ওইটার এখনো পুরো ফরম্যাট পাওয়া যায় না, পুরো ফরম্যাট এখনো পাওয়া যায় না, সো আমরা 3টাই আপাতত ইউজ করব। আচ্ছা, এটার হচ্ছে ইনিশিয়াল ডেট দেখাইলাম, তারপর হচ্ছে এটা টাইপ অফ ফরম্যাট হচ্ছে এটা স্টাইল শীট, ল্যাঙ্গুয়েজ, এটা এই যে ল্যাঙ্গুয়েজ যদি বলে যে আমাদের সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বলেন কিসের কি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ, মনে রাখতে হবে। অবশ্যই HTML, CSS, বুটস্ট্র্যাপ এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে JS, জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেজেন্টো এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এরপরে আমরা দেখতে পারি যে ওয়েবসাইট আছে,
সিএসএস এর ওয়েবসাইট এখান থেকেও দেখতে পারি, বা আমরা জানি এগুলো শেখার জন্য W3 স্কুলস আছে, W3 ডক্স এই নামে ওয়েবসাইট আছে। সো আমরা ফার্স্ট অফ অল কি করলাম, সিএসএস এর পরিচয়টা জানলাম। এখন কোডিং এ আসেন। আমি বলেছিলাম সিএসএস তিন প্রকার, কয় প্রকার, কি কি? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আরেকটা এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস মানে হচ্ছে যেই লাইনে আপনি এইচটিএমএল এর কাজ করবেন ওই লাইনে সিএসএস দিয়ে দিব। আমি ধরেন এখানে একটা H1 নিলাম, H1 নিলাম। H1 এর মধ্যে লিখলাম, আগে লিখি সিএসএস। এই সিএসএস এর ফুল মিনিংটা আগে একটু লিখি। মনে করেন ক্যাসকেডিং স্টাইল শিট, এতটুকু লিখলাম। এখন সিএসএস কয় প্রকার? তিন প্রকার। আমি এখানে লিখলাম এক নাম্বার হচ্ছে ইনলাইন সিএসএস, আমি দুই নাম্বার বললাম ইন্টারনাল সিএসএস, দেন আমি তিন নাম্বারে বললাম এক্সটার্নাল সিএসএস সেভ করলাম। এখন আমার এটা আউটপুট আসবে না? এখানে আসলাম, আমি রাইট বাটন ধরলাম, দেন ওপেন ইন ব্রাউজার, ওপেন করলাম। এখানে আমাকে দেখাচ্ছে সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট আর 1 2 3 মানে তিনটা ফরম্যাট। এখন ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে সেটা একটু দেখি। মনে করেন আমি এখানে একটা H2 নিলাম, কি নিলাম? H2। এখানে আমি লিখলাম মনে করেন ইনলাইন সিএসএস, এখানে লিখলাম ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। এখন এই H2 এর মধ্যে আমি সিএসএস করব। যেমন ধরেন এখানে আসেন, এই যে H2 টা আসছে না, এখন এই H2 কে সিএসএস করব। তাহলে এই H2 এর মধ্যে সিএসএস করতে চাই, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা কি মাথায় আসছে তো এগুলো HTML, আর এটা ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের মধ্যে সব সময় স্টাইল হয়। ওপেনিং ট্যাগে আপনি যদি এইখানে স্টাইল ইউজ করেন এটা আসবে না, এটা কখনোই শো করবে না। আমাকে ইউজ করবে কোথায় করতে হবে? ওপেনিং ট্যাগে। অ্যাট্রিবিউট, এলিমেন্টস, তারপর হচ্ছে সোর্স, href, তারপর হচ্ছে স্টাইল, এগুলো সব সময় ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ করতে হয়। ওকে, এখন এখানে আমি লিখলাম স্টাইল লিখলাম। স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট। স্টাইল কি? একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি লিখলাম কালার। আমি কালার লিখলাম মনে করেন ব্লু, ঠিক আছে, এটা লিখলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলাম মনে করেন কি দিব? রেড। আচ্ছা, এতটুকু আগে দেখি কি অবস্থা। সাইটে আসলাম, এখানে আসলাম, রিলোড আসছে। এটা তাহলে কি সিএসএস? ইনলাইন সিএসএস। এখন ইনলাইন সিএসএস আমি এটা ধরেন কোথায় আছে? লেফটে। আমি কোথায় নেব? মনে করেন এটাকে রাইটে নেব। এটা একটু আগে ফন্ট সাইজ বাড়াই দিই। আমি এখানে বললাম ফন্ট সাইজ আমি দিলাম মনে করেন 35 পিক্সেল, সেভ করলাম। সাইটে আসলাম, এখানে সে রিলোড, বড় হয়েছে। ইনলাইন সিএসএসটা ক্লিয়ার সবাই? ইনলাইন, আবার বলতেছি, ইনলাইন সিএসএস মানে যেই লাইনের মধ্যে আমি HTML ইউজ করব সেই লাইনের মধ্যেই যদি আমি সিএসএস ইউজ করি সেটা হবে ইনলাইন সিএসএস। এবং অবশ্যই ইনলাইন সিএসএস এটা প্রফেশনাল কাজ না, এটা মাথায় রাখতে হবে। প্রফেশনাল ভাবে যদি কাজ করতে চাই ইনলাইন সিএসএস হবে না, কারণ একটা সাইটের মধ্যে অনেক সিএসএস থাকে। এখন আপনি যদি এরকম একই পেজের মধ্যে HTML দেন, সিএসএস দেন, তাহলে ওই HTML পেজটা দেখবেন 10,000 হয়ে গেছে। কত হবে? 10,000 হবে। সো আমার এটার জন্য একটা ঝামেলা, আমি সিএসএস পরে খুঁজে পাবো না, HTML ও খুঁজে পাবো না। কিন্তু শিখায় রাখলাম। মনে করেন আপনি এখানে একটা স্প্যান ইউজ করছেন, ধরেন আপনি একটা প্যারাগ্রাফ নিলেন, পি ট্যাগ, এর মধ্যে কিছু লোরেম নিলাম, লোরেম 200। এখন এর মধ্যে ধরেন এতটুকু আমি স্প্যান করব। স্প্যান মানে বুঝেন তো? HTML ইনলাইন মনে আছে? এই মনে আছে HTML ইনলাইন ব্লক? এই আপনাদের মনে নেই? W3 স্কুলস। এই যে দেখেন HTML ট্যাগের মধ্যে একটা হচ্ছে div আর একটা হচ্ছে span, ভুলে গেছেন এগুলো? স্প্যান দেখাইছেন আপনাদের? তো স্প্যান হচ্ছে আমাদের একটা
ইনলাইন ব্লক। এই ইনলাইন ব্লক যখন করবেন তখন আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। মনে করেন এই প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে একটা স্প্যান নিলাম, স্প্যানের মধ্যে আমি আমার ওই লেখাটা বসাই দিছি। এখন আমার এখানে মনে করেন অল্প দুই একটা সিএসএস লাগবে বা দুইটা তিনটা সিএসএস লাগবে, তখন আমি এখানে স্টাইল ইউজ করতে পারি। আমি এখানে বললাম স্টাইল দিলাম, এটাকে আমি বললাম কালার, এটার কালার মনে করেন গ্রিন, এটার কালার দিলাম গ্রিন, আর মনে করেন এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম কি দেব, ব্ল্যাক। সেভ করলাম। এখন এখানে আসলাম, এখানে যদি রিলোড দিই তাহলে কি হবে, আমার ওই পুরো প্যারাগ্রাফের মধ্যে এই জায়গাটা আমার সিএসএস হবে। এই জন্য স্প্যানের যখন আমরা স্প্যান ইউজ করব তখন অল্প কিছু সিএসএস যখন করব তখন আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, কিন্তু সাধারণত যখন প্রজেক্ট করব তখন কখনোই ইনলাইন সিএসএস করব না। আবার আমি সাবলাইমে আসি, সাবলাইমে আসলাম, এখানে আসার পরে এই যে পি ট্যাগটা, এই পি ট্যাগটা পুরোটা ধরে আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই, এটা ডিলিট। ইনলাইন সিএসএস এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কাকে বলে? এখানে একটা H3 দিলাম, H3 এর মধ্যে আমরা এসে লিখলাম, মনে করেন সেম ভাবে আমরা এখানে লিখতে পারি ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। সেভ করলাম, সাইটে আসি, এখানে আসলাম, রিলোড, এটা আসছে না? আচ্ছা আমি কথা বলতে পারতেছি না, আমার দাঁতে একটু ব্যথা, বুঝছেন, আসতে বলি, দাঁতে ব্যথা, আমার দাঁতে একটু প্রবলেম আছে। আচ্ছা এখানে একটা H2 নিলাম, হ্যাঁ H2 নিয়ে আমরা ইনলাইন সিএসএস ইউজ করেছি। এখন H3 কে ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল সিএসএস কাকে বলে? এখানে আসি, ইন্টারনাল সিএসএস আমাদের হেড ট্যাগের মধ্যে করতে হয়। ইন্টারনাল সিএসএস হেড ট্যাগের মধ্যে করতে, এখানে সেটা স্টাইল না, স্টাইল ট্যাগের মধ্যে আপনাকে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে H3। আচ্ছা এর আগে আরেকটা জিনিস দেখায় আনি, এখানে আমি লিখলাম সিএসএস, HTML এর HTML এর CSS এ কাজ করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে CSS করার জন্য আমাকে যেটার CSS করবে এটাকে সিলেক্টর করতে হয়, সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করি তাহলে হবে না। ফার্স্ট অফ অল করতে হয় সিলেক্ট। এত লেট কেন? আসুন, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিলেক্টর করতে হবে। সিলেক্ট মানে হচ্ছে যেটাকে কাজ করব, যেটাকে আমি CSS করব এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আমাকে প্রপার্টি দিতে হবে, 2 নাম্বার আমাকে প্রপার্টি দিতে হবে। এই প্রপার্টি মানে বাড়ি না, ঠিক আছে, প্রপার্টি দিতে হবে, প্রপার্টি দেন প্রপার্টির ভ্যালু দিতে হবে। আমি বলবো প্রপার্টি কি, প্রপার্টির ভ্যালু কি বলবো। সো ফার্স্ট অফ অল করতে হবে কি, সিলেক্টর, দেন করতে হবে প্রপার্টি, দেন প্রপার্টির ভ্যালু। আর এই প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু মিলে দুইটাকে বলে ডিক্লারেশন। দুইটাকে কি বলে? ডিক্লারেশন। আচ্ছা সাইটে আসি, এটাকে আরো সুন্দরভাবে বুঝাইতেছি। দেখেন এখানে H3, এই H3টা কি আমাদের সিলেক্টর। দেন আমাদের এখানে স্টাইল নিলাম। এখন আমাদের এই H3 কে যদি আমরা কালার করতে চাই বা CSS করতে চাই তাহলে কি করতে হবে? H3 কে কল করতে হবে। তাহলে সিলেক্ট করলাম H3 কে কল। এই কল করার পর কি দিছি আমি? এটা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা বলে হচ্ছে ডিক্লারেশন। এটাকে বলে কি? এটার নাম হচ্ছে ডিক্লারেশন। আচ্ছা এখন এই সেকেন্ড ব্র্যাকেট দুইটাকে ডিক্লারেশন করলাম, এর মধ্যে আমি কি দিব? ধরেন ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, বা আমি এখানে লিখলাম কালার। H3 আমি লিখলাম কি কালার। এই কালারকে আমি দিলাম মনে করেন ব্লু। এখন আমি আগে ব্লুটা না দিই, এখানে যে আমি কালারটা লিখছি এই কালারটা হচ্ছে আমার প্রপার্টি। এই কালারটা কি? এই কালার হচ্ছে আমার প্রপার্টি, প্রপার্টি। দেন কালারের পরে এখন আমি কি কালার দিব? আমি কালারের মধ্যে কালারটা কি দিব? ধরেন আমি দিলাম ব্লু। এই ব্লুটা হচ্ছে আমার প্রপার্টির ভ্যালু। আমি এখানে লিখি প্রপার্টি ভ্যালু কি আমার? প্রপার্টির ভ্যালু নেম কি? ব্লু। যদি CSS করতে চাই এই চারটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফার্স্ট অফ অল CSS কে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যেটা CSS করতে যাচ্ছি, আপনাদের লেট কেন?
বৃষ্টি পরে বাইরে? আচ্ছা আসেন। তো ফার্স্ট অফ অল H3 দিয়ে কি করলাম, সিলেক্টর। তারপর দুইটা যে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করতেছি এটাকে কি বলে, ডিক্লারেশন। ডিক্লারেশনের মধ্যে আমাকে কি করতে হবে, প্রপার্টি দিতে হবে। প্রপার্টি এখন কালার হইতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে, ফন্ট সাইজ হইতে পারে, ফন্ট ওয়েট হইতে পারে, বা হচ্ছে আমার টেক্সট অ্যালাইন হইতে পারে। এগুলো হচ্ছে সব প্রপার্টি। আর প্রপার্টির ভ্যালু লেফট রাইট কালার রেড যাই হোক আমি যেটা দেবো সেটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। এই চারটা জিনিস ক্লিয়ার সবাই? আচ্ছা আমি কেটে দিলাম, সেভ করলাম। এখন আমি যদি এখানে দেখেন কি দিয়েছি, সিলেক্টর, ডিক্লারেশন, প্রপার্টি, প্রপার্টি ভ্যালু দিলাম ব্লু। এখন আমি আরেকটা প্রপার্টি দেই, প্রপার্টির নাম দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দিলাম মনে করেন অ্যাকোয়া, সরি অ্যাকোয়া, ঠিক আছে, এটার নাম দিলাম অ্যাকোয়া, সেভ করলাম। সাইটে আসলাম, এখানে এসে আমি রিলোড করতেছি, আসছে? আচ্ছা হ্যাঁ অবশ্যই ছাড়েন। আচ্ছা এখন এটাকে একটা ফন্ট সাইজ দেব, কি দিব, ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলাম মনে করেন 35 পিক্সেল। এই 35 পিক্সেল দিয়ে আমরা আমার সাইটে এসে এখানে রিলোড দেই, রিলোড আসছে। এই লেখাটা আসছে কোথায়, লেফটে, আমি কোথায় নিব মনে করেন রাইটে। তাহলে আমি ওকে বলতেছি যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমরা বলবো কি রাইট, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড আসছে। এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখলাম একটা হলো ইন্টারনাল সিএসএস, একটা একটা ইনলাইন সিএসএস আর একটা ইন্টারনাল সিএসএস। এখন বাকি আছে কোনটা, এক্সটার্নাল। এখন মাথায় রাখতে হবে যে তাহলে আমরা এই তিনটার মধ্যে কোনটা করব, তাই না? প্রশ্ন আছে না যে কোনটা করব? অবশ্যই এক্সটার্নাল সিএসএস ইউজ করব, এটাই প্রফেশনাল কাজ। প্রফেশনাল এইভাবেই করে। এক্সটার্নাল সিএসএস করার জন্য এই যে আলাদা একটা সিএসএস দেখছেন, আলাদা একটা সিএসএস ফাইল করছি, ওই ফাইলের মধ্যে যত সিএসএস আছে ওইখানে রাখবো, যত এইচটিএমএল আছে সেটা এইচটিএমএল এ রাখবো, এখানে আসি। এখন H3 এর পর আমি একটা H4 নিলাম, কি নেব, H4। এর মধ্যে লিখলাম এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এখন এটা কোথায় করব, এই যে style.css এর মধ্যে। এই যে অন্য পেজে আসলাম, এখন এখানে করব, এখানে লিখব কি H4, আমার সিলেক্টর কি H4 নিলাম। এখন এখানে ডিক্লারেশন করলাম, এখানে কালার দেই, কালার দিলাম মনে করেন কি দেব, গ্রিন। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ফন্ট সাইজ, সেভ করলাম। এটা আপনাদের কি মনে আসবে? এটা আসবে না স্যার, এটা তো হচ্ছে লিংক করা, হ্যাঁ লিংক করা নেই, সঠিক। style.css টা আসবে না, কারণ হচ্ছে এই HTML এর পেজের মধ্যে তার এটা নাই, আছে এই স্টাইল পেজটা আলাদা একটা পেজ। এই পেজটাকে কি করতে হবে, এই HTML এর সাথে লিংক করতে হবে। এই লিংক কোথায় করব, অবশ্যই হেড ট্যাগের মধ্যে। মানুষের বুদ্ধি কোথায় থাকে, সো যত লিংক আপ মাথায় রাখতে হবে, যত লিংক আপ করব সব কোন ট্যাগের মধ্যে, হেড ট্যাগের মধ্যে। এখানে নিব একটা লিংক, ঠিক আছে? আপনারা এইভাবে নিতে পারেন, বা এটা শর্টকাট, চাইলে লিখেও নিতে পারেন। এখানে একটা রেল নেবেন, এটার মধ্যে লিখবেন স্টাইল শিট, এইভাবেও নিতে পারেন, বা শর্টকাটও ইউজ করতে পারেন। ওকে, স্টাইল শিট বা যেটা শর্টকাটও নিতে পারেন। শর্টকাট ইউজ করবেন, যেহেতু শর্টকাট শিখিয়ে দিয়েছে। এখানে দুইটা পাচ্ছে কেন, এখানে ক্লোজিং নাই, তাই এটা কি করলাম, এই HTML-টাকে লিংক করলাম। কি করলাম দেখেন, আপনারা এই কাজটা, এই রেলের কাজটা অটোমেটিক ডিফল্ট থাকে, এটা করতে হয় না। এই HRF এর মধ্যে এসে জাস্ট আপনার CSS এর যেটা নাম এটা এখানে বসাইতে হবে। আমার CSS এর নাম কি দিয়েছিলাম আমি, style.css, তাই এখানে কি লিখছি, style.css লিখছি। রেল, রেলফ না তো,
ও রেল, এটা হচ্ছে রেল মানে রিলিজ বা হচ্ছে রিলেশনশিপও বলতে পারেন। ওকে, মানে এটার সাথে সম্পর্ক কি। এখানে আসলাম রিলোড আসছে। এখন এই ক্যাসকেডিং স্টাইল শিটের মধ্যে আমি যত সিএসএস করব সেটা এটার সাথে কাজ করবে, কারণ হচ্ছে আমার লিংক আপ করার কাজ শেষ। এতটুকু ক্লিয়ার সবাই? বলেন এখন। এখন আজকে HTML CSS দিয়ে একটু কাজ করবো, যেমন ধরেন একটু পেইন্টে যান। পেইন্ট আজকে মনে করেন এরকম একটা করব, এরকম। তো এরকম করার পরে এটার মাঝখানে হয়তো একটা টাইটেল থাকবে। ওকে, দেন আবার আমরা মনে করেন এর নিচে সেম ভাবে এটার সাইজ নিয়ে মনে করেন এরকম আরেকটা করব, ঠিক আছে? যেটার আমরা স্টপ নিয়ে করব না, পুরোটা ফিল থাকবে। বুঝি নাকি? এখানে যখন স্টপ দেখতেছি এটা কি পুরোটা ফিল থাকবে? আমি আমাদের ডিজাইন মানে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ হ্যাঁ কালার থাকবে। এখানে মনে করেন আমাদের কিছু প্যারাগ্রাফ থাকবে। কি থাকবে? কিছু প্যারাগ্রাফ থাকবে এখানে। ওকে, দেন মনে করেন এর নিচে আবার এরকম একটা থাকবে, এরকম একটা, সরি, এর নিচে মনে করেন এরকম একটা থাকবে, যেটার মাঝখানে আমাদের মনে করেন ছবি থাকবে। ছবিগুলো কিরকম হবে? ধরেন ছবিগুলো মনে করেন এরকম এরকম হবে, হ্যাঁ এরকম গোল গোল ছবি হবে। ছবিগুলো নিব, ওই ছবিগুলোকে এরকম গোল গোল করবো। বিষয়টা ক্লিয়ার? আজকে মনে করেন এতটুকু কাজ আজকে করবো, দেখি যদি সময় হয়, যেহেতু আমাদের ক্লাস সময় 4টা পর্যন্ত। এখানে আসলাম, এটাকে পুরোটা আমি ধরে আমি এগুলো একটু কেটে দিই। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি কি আজকে পাবো? আরে না, ট্রান্সপারেন্ট অনেক পরে, 6 নম্বর ক্লাস। ট্রান্সপারেন্ট বিষয় কি বুঝেন? ট্রান্সপারেন্ট কাকে বলে বলেন তো? স্যার এই যে দুইটা লেয়ার যে থাকে, প্রথমে একটা যে ট্রান্সপারেন্ট হয়ে যায় অপাসিটির মাধ্যমে চাইলে অপাসিটি কমানো যায়। ট্রান্সপারেন্ট বলতে ওইটা না, ট্রান্সপারেন্ট হচ্ছে মানে আপনার যে লোগোটা থাকবে ওটা ট্রান্সপারেন্ট থাকলে যেন ব্যাকগ্রাউন্ডটা লোগোর সাথে ফিক্সড হয়ে যায়। আমি স্যার যে ডিজাইনিং এর মানে ওয়েব ডিজাইনিং এর আপনি যেটা বলছেন সেটা তো গ্রাফিক না এটা ওয়েবের কথাই বলছেন। ওয়েব তো সেম ছিল। ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট ইমেজটা যেন ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে যায়, এটা ওয়েবের জন্যই। ধরেন আপনি একটা লোগো নিয়েছেন, লোগোর ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে হবে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিয়ে এসে তারপরে এটাকে আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? এখানেও চাইলে অপোজিটি কমানো যায়, বাড়ানো যায়, সমস্যা নেই। আচ্ছা, সিএসএস গুলো কেটে দিয়েছি সব। আমার সিএসএস লিংক আপ করা আছে, সো আমার এখানে কিছু প্রয়োজন নেই। আমি ফার্স্ট অফ অল বলছি কি এখানে কি করব, সরি রিলোড দিই, সব চলে গেছে। আমি পেইন্টের মধ্যে আছি, আমি বলছি যে এরকম কিছু একটা হবে, তাই তো? আমি ফার্স্ট অফ অল মনে করেন এখানে এসে একটা H1 নেই, H1 H1 এর মধ্যে লিখলাম ওয়েলকাম টু ক্লাস, ওয়েলকাম টু ক্লাস। ক্লাসটাকে স্প্যান ট্যাগের মধ্যে নেই, ক্লাসটাকে কিসের মধ্যে নিব? হ্যাঁ, তার মানে এটাকে ইনলাইন সিএসএস কিভাবে করে সেটাও একটু দেখাবো। এখন আমি আমার সাইটে আসি, এখানে আসলাম রিলোড, এটা আসছে। ফার্স্ট অফ অল আমরা কাজ করব কোথায়? এই H1 কে কাজ করব এক্সটার্নালে। এই এখানে এসে আপনি লেখেন H1 এর মধ্যে সেটাকে একটা কালার দেন। কালার আমি দিলাম মনে করেন, কি দিব কালার? ব্লু। একটা ব্যাকগ্রাউন্ড কালার, সবুজের বুকে লাল দিই, তাহলে সুন্দর হবে। সবুজের বুকে লাল, এখানে দিলাম গ্রিন। সাইটে আসলাম রিলোড, এটা পাইছে? এখন এটাকে যদি সেন্টারে নিতে চাই কি করব? এখানে লিখবো টেক্সট লাইন সেন্টার। সাইটে আসলাম রিলোড, এই ফন্টের সাইজটা বাড়াচ্ছি। ফন্টের সাইজের জন্য আমরা জাস্ট বলবো ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম আমি মনে করেন 70 পিক্সেল।
সাইটে আসলাম, রিলোড বড় হয়েছে। এখন একটা প্রবলেম আছে দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফন্ট অনুযায়ী এখন বড় ছোট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আপনার এখানে একটা প্রবলেম আছে, বলেন তো একটু প্রবলেমটা খুঁজে বের। এখানে আসলাম সাবলাইমের মধ্যে এসে এই স্টাইলের মধ্যে একটু কাজ করবেন। এখানে এসে আপনারা জাস্ট বলবেন বডি মার্জিন 0 প্যাডিং 0। মার্জিন প্যাডিং কি এটা একটু পরে বুঝবেন, আগে এতটুকু বুঝান। এখন আছে এই সমস্যাটা হবে আপনাদের যখন আপনারা প্রজেক্ট করবেন বা হচ্ছে করতে নেবেন তখন। সো অবশ্যই মাথায় রাখতে হবে যখন সিএসএস এর মধ্যে করতে শুরু করব, প্রথমে আমাকে মার্জিন প্যাডিং 0 করে নিতে হবে। এখানে বডি ইউজ করা যায়, চাইলে ইউনিভার্সাল ইউজ করা যায়। ইউনিভার্সাল মানে একটা হ্যাশ। এটা যদি দেই আমার ওয়েবসাইটে যত কাজ করব সবকিছু ডিফল্ট ভাবে 0 হয়ে যাবে। এখানে আসেন, রিলোড করা, উপরে জায়গা আছে। তো যদি আমি স্টার ইউজ করি, এটা হচ্ছে আমার ইউনিভার্সাল। স্টারকে কি বলে? ইউনিভার্সাল। যদি আমি ইউনিভার্সাল ইউজ করি তাহলে আমার পুরো ওয়েবসাইটের মধ্যে সবকিছু কোথাও 1 পিক্সেল স্পেস নেবে না, আমি যেভাবে যেটা দিব ওইটা ওইভাবেই হবে। আর যদি বডি দিয়ে দেই তাহলে শুধু বডির মধ্যেই কাজ করবে, হেডের মধ্যে কাজ করবে না। দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে ইউনিভার্সাল। এখন মনে করেন আমি আবার একটু পেইন্টে যাই। এখানে পেইন্টে এসে নতুন করে নাই কিভাবে, নতুন পেজ। এটাকে মনে করেন আমি এই হচ্ছে আমার পুরো, এটা ধরেন একটা পরীক্ষার খাতা। এটা কি, এটা কি মনে করেন এটা পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা কি কখনো মার্জিন দিচ্ছেন আপনারা? দিচ্ছেন? মার্জিন কোথায় দেন? এইভাবে না? ওরে শিট। তাই তো, এটা তো মার্জিন। আরেকটা দিই, এটা হচ্ছে আমার মার্জিন। এটা কি দিলাম? এখন বলেন তো এই যে মার্জিনটা যে দিলাম এটা কি আমার খাতার ভিতরে না বাইরে? এই, আমি যেখানে পরীক্ষায় লিখবো এটা কি এটার ভিতরে না বাইরে? বাইরে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন পরীক্ষার হলে যখন মার্জিন দেই, আমি মার্জিনের বাইরে কিছু লিখি না, লিখি? তাহলে এই বাইরে যে জায়গাটা সেটাকে আমরা বলি মার্জিন। আমি যখন সিএসএস এর মার্জিন ইউজ করব, অবশ্যই আমি যতটুকু রাখতে যাচ্ছি এর বাইরে কাজ করবে। আমি যদি মার্জিন দেই তাহলে এই ওয়েলকামের বাইরে কাজ করবে, ভিতরে কাজ করবে? কারণ এটা হচ্ছে আমার পরীক্ষার লেখা, লেখার ভিতরে মার্জিন কাজ করে? করে না। আচ্ছা, এখন মনে করেন আমি পরীক্ষার খাতার মধ্যে মার্জিন দিলাম, মার্জিন দেওয়ার পরে সেটা আমার বাইরে কাজ করতেছে। এখন আমার মার্জিন তো এইটা আর হচ্ছে আমার এইটা। এখন কি আমি এইটার সাথে এখানেই লিখবো যে আমি বা পরীক্ষা বাংলাদেশ, এটা কোথায় লিখবো? এই দাগের সাথে বা এই দাগের সাথে কোথায় লিখবো? একটু ফাঁক দিয়ে এখানে লিখবো নাকি? আমি এখানে লিখবো বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি, হ্যান ত্যান যা লিখি এখানে লিখবো। সো আমি যদি প্যাডিং দেই তাহলে বুঝতে হবে যে সেটা আমার কাজ করবে ভিতরে। মার্জিন কোথায় কাজ করে? বাইরে। আর প্যাডিং ভিতরে। যদি আমি যদি ওয়েলকামের মধ্যে মনে করেন 200 পিক্সেল মার্জিন দিই, 200 পিক্সেল, তাহলে কি হবে? এটা কোথা থেকে মার্জিন নেবে? উপরে থেকে নেবে? বাইরে থেকে নেবে। বাইরে বলতে এই জায়গায় আমরা ওয়েলকাম লেখা আছে তার বাইরে। তাতে কি হবে দেখেন, আমার এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা কি পুরো পাতা জুড়ে না? যদি আমি মার্জিন দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা কমে যাবে। কারণ হচ্ছে আমি ওকে বলে দিচ্ছি আমার লেখাটা কি ব্যাক আছে, একটা জিনিস বোঝেন। অনেক সময় আপনারা কোনো লিখছেন কিনা জানেন, আমি লিখছি। আমরা উপরে লিখতাম 9 নং প্রশ্নের উত্তর, দেন ওটা একটু কালি করে দিতাম। কখনো করছেন? স্টার দিছেন? নিচে অনেক সময় লাল কালি দিয়ে ফিল করে দিতাম, লাল কালি ইউজ করতে না, ব্লু বা গ্রিন, এগুলোতে নিচে একটু দাগ দিয়ে দিতাম না, হাইলাইট হওয়ার জন্য। এখন এই যে দিছেন এটা কি মার্জিনের বাইরে? না, ভিতরে না? সো আমি যদি মার্জিন দেই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কি যাবে কি যাবে না? ব্যাকগ্রাউন্ডে কি সরে যাবে না? বিষয়টা এটাই, এটা একটু দেখি। আমি এটাকে কেটে দিলাম, আমি আমার সাবলাইমে আসি, দেখি এখানে এসে আমি এখানে লিখবো জাস্ট মার্জিন। আমি এখানে লিখলাম মার্জিন 200 পিক্সেল। এখন এখানে আসেন, রিলোড দেন। কি হয়েছে বলেন তো?
খালি নিচে নামছে এই পাশে এটার উপরে এই পাশে অল অ্যারাউন্ড অল অ্যারাউন্ড আমি যদি শুধু মার্জিন লিখি তাহলে এটা টপে বটমে লেফটে রাইটে সব জায়গায় কাজ করবে সিএসএস এর ভাষায় নিচকে বটম বলে বটম ঠিক আছে তাহলে আমি যদি এখানে লিখি মার্জিন 200 বা 300 বা 400 বা 500 এটা আমার টপেও কাজ করবে বটমেও কাজ করবে লেফটেও কাজ করবে রাইটেও কাজ করবে আর কোনো প্রবলেম না আমি যদি শুধু টপে দিতে চাই তাহলে কি করব ঝামেলা না আচ্ছা এখন আমি কোডিং আসছি সাবলাইম এখানে আসলাম এখানে এসে আমি জাস্ট মার্জিন লিখলাম মার্জিন লিখে আমি এখানে এই চাচা এখন বলেন এই মার্জিন এটা কি মার্জিন একটা প্রপার্টি আচ্ছা এখন প্রপার্টি ভ্যালু কি একটাই দেওয়া যায় নাকি অ্যানাদার দেওয়া যায় চাইলে আমি অ্যানাদার প্রপার্টি দিতে পারি প্রপার্টির ভ্যালু আমি এখানে চারটা ভ্যালু দিলাম 0 পিক্সেল দেন 0 পিক্সেল দেন 0 পিক্সেল সেভ করলাম তাহলে ভ্যালু দিলাম কয়টা এখন শিট সাইটে আসা এখন আমি আমার সাইটে যাই এখানে আসলাম রিলোড দিলাম এখন কি হইছে একদম আমার টপ বটম লেফট রাইটে কোথাও মার্জিন আছে নাই দেখেন আমি প্রথমে এইটার মধ্যে এসে বললাম 150 না সরি এখানে বলে 250 দিয়ে আমি এখানে এসে রিলোড দেই কোথায় পাইছে টপে কোথায় টপে পাইছি সেন্টার বলে কোনো কিছু আছে সেন্টার বলে কিছু না এটা ডিসপ্লে আমি 250 দিছি তাই কমাই দিই দেখেন এখানে দেন আপনি দেন 25 পিক্সেল সাইটে আসে রিলোড এখন কি সেন্টার দেয় হ্যাঁ টপে আচ্ছা তাহলে বোঝা গেল যে আমার মার্জিনের মধ্যে যে চারটা ভ্যালু আছে প্রথম ভ্যালুর মধ্যে যদি আমি কোনো ভ্যালু দেই সেটা কোথায় কাজ করবে টপে টপে ঠিক আছে বুঝলাম টপে দ্বিতীয়টার মধ্যে এসে আমি বললাম 250 পিক্সেলে দেখেন এটা কোথায় কাজ করে এখানে আসলাম রিলোড কোথায় কাজ করছে রাইট টপ রাইট লেফট এটা কি রাইট স্যার এইটাই তো রাইট হ্যাঁ সরি এটা তো রাইট আর এটা হচ্ছে আমার লেফট আচ্ছা আমি এদিক দিয়ে দেখছি যে এইজন্য এরকম হয়েছে আমার হাত সবসময় পিসির দিকে দেখবে ঠিক আছে এই হচ্ছে আমার পিসি আমি কাজ করতেছি এখানে সো আমার ডাইন সাইড এটা সো এটা রাইটে কাজ করছে আচ্ছা এখন 3 নাম্বারটার মধ্যে দিব স্যার লেফট এখানে আসলাম এটা লেফটে কাজ করে হ্যাঁ শিওর আপনি 100% 100% শিওর না কাজ করছে নিচে কাজ করছে নিচে 4 নাম্বারটা লেফটে কাজ করে আর এটা কাজ করবে বটমে আচ্ছা বটমে কাজ করছে কিনা বোঝা যাচ্ছে না একটু প্যারাগ্রাফ দিয়ে দিই এখানে স্যার এখানে কি হচ্ছে টপ রাইট বটম তারপরে লেফট তারপর হ্যাঁ লেফট হ্যাঁ সঠিক মানে চারদিকে সেভ করলাম সাইটে আসলাম রিলোড দেখেন বটম থেকে নিচে হ্যাঁ একদম বটম বটমে চলে আসছে না এই লেখার থেকে 200 পিক্সেল মার্জিন এখানে নিচে তারপরে আচ্ছা তাহলে প্রথম ভ্যালু নিবে কোথায় টপে তারপরটা লেফটে সরি রাইটে তারপরটা বটম তারপরটা কোথায় নিবে এটা তো আমরা জানি কারণ আর আমাদের আছে একটা হ্যাঁ এখন এখানে যদি 225 দেয় তাহলে এটা কোথায় কাজ করবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন মনে করেন এটা তো ঝামেলা না চারটা ভ্যালু লিখলাম এটা অনেক প্রবলেম এটা আমরা তো বাঙালি শর্টকাট নাকি শর্টকাট এত সময় নাই বাঙালি খুব বিজি ঠিক আছে আমরা শর্টকাট ইউজ করি শর্টকাটের জন্য জাস্ট দুইটা ভ্যালু দিব মনে করেন এখানে দিলাম 250 পিক্সেল সরি আগে দুইটা জিরো দেই তাহলে বুঝতে সুবিধা হবে 0 পিক্সেল কয়টা দিলাম ভ্যালু কয়টা দুইটা সাইটে আসেন রিলোড দেন কি হয়েছে আগের মতো আমি প্রথমটার মধ্যে এখানে দিলাম 250 পিক্সেল লিখে সেভ সাইটে আসলাম এখানে এসে আমি রিলোড দেই কোথায় নিছে টপ এন্ড বটম তাহলে আমি যদি দুইটা ভ্যালু ইউজ করি তাহলে আমাকে প্রথম ভ্যালুটা কোথায় কাজ করবে টপে এন্ড বটমে এখানে আসলাম এখন আবার সেকেন্ড ভ্যালুতে এখানে আমরা দুইটায় একসাথে দিই এখন এখানে এসে যদি রিলোড করি কি হবে লেফট এন্ড রাইট বিষয়টা ক্লিয়ার সবাই আরেকটা যে ওয়ে সেটা আমি পুরোটা সিলেক্ট করি আমি এখানে বললাম মনে করেন মার্জিন টপ 250 পিক্সেল চাইলে আমি এভাবেও কাজ করতে পারি হ্যাঁ হ্যাঁ এইভাবে এটাই সুবিধা এটা ইচ্ছা যে যেমন মন যে ইচ্ছা করে কিন্তু ওইভাবে ইউজ করা যায়
আমি এইভাবে দিতে পারি, মার্জিন টপ, আমি চাইলে দিতে পারি মার্জিন লেফট, মার্জিন টপের পরে বটম দেই, বটম 250 পিক্সেল। হ্যাঁ কি এত ডাক নেওয়া যাবে না, সঠিক এতগুলো ভাবে নেওয়া যাবে না, এই জন্য ওইভাবে ইউজ করবো। ওকে, তাহলে আমরা 4টা নিয়ম দেখেছি। 1 নম্বরে আমরা শুধু মার্জিন দিলে আমরা অ্যারাউন্ড 4 দিয়ে কাজ করবে, মার্জিনে যে 2টা ভ্যালু দেই তাহলে 2টা করে কাজ করবে। যদি সিঙ্গেল ভাবে দিতে চাই তাহলে 4টা ভ্যালু ইউজ করব, আদারওয়াইজ আমরা লিখে দেব মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। তবে অবশ্যই 4টা ভ্যালু ইউজ করে, এটা প্রফেশনাল। ওকে, সেম ভাবে প্যাডিংটাও সেম। আচ্ছা, এখন মনে করেন আমরা বলছিলাম কি আমাদের সাইডটা কিরকম করব, ওই যে পেনটা যেরকম দেখাইছিলাম ওরকম। আমরা এখানে বললাম মার্জিন, আমরা মনে করেন টপে আর বটমে দিব না, আমরা কোথায় দিব, লেফট রাইট। তাহলে প্রথমটা আমরা 0 পিক্সেল রাখি, পরেরটা আমরা দিলাম মনে করেন 300 পিক্সেল। সেভ করলাম, সাইডে আসলাম, রিলোড। আসছে? আচ্ছা আচ্ছা, টপ থেকে অল্প একটু দিয়ে দিই। টপ বটমে আমি দিলাম মনে করেন 50 পিক্সেল। ও, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এটা এরকম আসছে। আমরা যেরকম বলছিলাম পেইন্ট ওরকম হয়েছে, আর একটু কাজ বাকি, একটু প্যাডিং দিতে হবে। আচ্ছা, এখন প্যাডিং বিষয়টা কি, প্যাডিংও সেম, জাস্ট ওইটা যেভাবে কাজ করছে ওইটা এইভাবেই কাজ করব, জাস্ট মার্জিনের জায়গায় প্যাডিং লেখেন। প্যাডিং দিলাম মনে করেন এখানে দিলাম 250 পিক্সেল। এখন সাইটে এসে রিলোড দেন। কি স্যার বলেন, কি স্যার? আমার টপে বটমে লেফটে রাইটে 250 পিক্সেল করে প্যাডিং নিছে, মানে হচ্ছে আমার মূল যেই ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওইটার মাঝখান থেকে আমার লেখাটা চারপাশে দিয়ে সরে গেছে। দেখেন আর একটু কমাই দিই, এত দিলে বুঝতে পারবেন না। আমি এখানে দিলাম 50 পিক্সেল, এখানে আসলাম, রিলোড। কি বুঝলেন বলেন? প্যাডিংটা আমার ভিতরে কাজ করবে আর মার্জিনটা বাইরে কাজ করবে। প্যাডিং যখন দিয়েছি তখন আমার এই যে এই পাশ থেকে এখান থেকে এই পর্যন্ত 50 পিক্সেল, আবার এখান থেকে এই পর্যন্ত 50 পিক্সেল, আবার ওখান থেকে উপর পর্যন্ত 50 পিক্সেল। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। ঠিক আছে, আমি আর প্যাডিং প্রত্যেকটা আলাদাভাবে ইউজ করে দেখালাম না, যেহেতু মার্জিন দেখাচ্ছি। জাস্ট আপনারা মার্জিনটা যেভাবে ইউজ করছি ওইভাবে প্যাডিংটা ইউজ করবেন। আচ্ছা, এখন মনে করেন আমার প্রথম ডিপের কাজ শেষ। আমি যে পেনটা যেটা দেখাইছিলাম যে আমরা একটা টাইটেল দিব, এটার কাজ আমরা কি করে ফেলছি। আরেকটু কাজ করব, একটা স্প্যানের কাজটা করব, যেটা আমরা স্প্যানের মধ্যে যেটা নিয়েছিলাম ওইটার কাজ করব। অনেক সময় আপনারা কি কখনো দেখছেন যে মনে করেন এই যে ওয়েলকাম, এই ওয়েলকামে ডাব্লিউ একটা কালার, ই একটা কালার, এল একটা কালার, এই যে সি একটা কালার, এগুলো দেখছেন কখনো? গুগলেই আছে। হ্যাঁ, এরকম আছে, এরকম করা যায়, জাস্ট ইজি। প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা কালার দিব, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিব, এটা আমার ইচ্ছা। দেখেন এটা কিভাবে করবেন। এই যে মনে করেন আমার এই যে ওয়েলকাম টু ক্লাস না, এই ক্লাসটা স্প্যানের মধ্যে নিছি না, এখানে আপনি স্টাইল দেন। এখানে আমি বললাম এটার কালার হবে কি, কি কালার দিবেন? রেড এর মধ্যে কি কালার ফুটবে বলেন তো? ইয়েলো। কালার দিলাম ইয়েলো, ইয়েলো। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলেন তো? না, আমি চাচ্ছি শুধু লিংকের ব্যাকগ্রাউন্ড দিব, এই যে শুধু এই ক্লাসের ব্যাকগ্রাউন্ড হবে। তাহলে কি দিবেন বলেন, কি কালার দিব? কি দেব? অ্যাশ। অ্যাশ নামে কোনো কালার আছে? ও গ্রে না, হ্যাঁ গ্রে নামে কালার আছে। আচ্ছা, এরপরে মনে করেন ওইটার ফন্ট সাইজ কত দিয়েছি আমরা? 75। এটাকে দিলাম মনে করেন 85 দিলাম, 85 পিক্সেল। এই অবস্থা কেন? ফন্ট কালার লিখে নিই না, ফন্ট সাইজ 85 পিক্সেল। এতটুকু আপাতত রাখি, দেখি কিরকম আসে। এখানে আসলাম, রিলোড। আসছে? এখন এটা যদি এই যে স্প্যান আমি যেটা ইউজ করি, যেটা ক্লাসের মধ্যে, এখন যদি আমি ডাব্লিউটাকে একটা স্প্যানের মধ্যে রাখি, ইটাকে একটা স্প্যানের মধ্যে রাখি, এলটাকে একটা স্প্যানের মধ্যে রাখি, তাহলে আলাদা আলাদা হবে না? এটা বুঝাতে চাইছিলাম যে আমরা চাইলে প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি, এটা পসিবল। এতটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে আমার প্রথম সেকশনের কাজ শেষ। এরপর আমি কি করবো?
আমার এই যে বলছিলাম নিচে আমি ক্লাস নামে যে ওয়ার্ডটা আছে শুধু এটাই হলো যদি রাখতে চাই তাহলে শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি আলাদা হয়ে দিতে হবে না ব্যাকগ্রাউন্ড যদি আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড রাখবেন না ও ব্যাকগ্রাউন্ড রাখবেন না তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কালারটা চেঞ্জ হবে হ্যাঁ তাহলে ওইটা চেঞ্জ করবেন এখনো কিন্তু আমরা ক্লাসের কাজ করি নাই আমি কোথাও ক্লাস নিছি না না আমি ক্লাসের কথা বলছি যে ওয়ার্ডটা যে লিখছেন ক্লাস সেটা আচ্ছা এটাকে আমরা যে কালার দিয়েছি মনে রাখবেন কালার হচ্ছে টেক্সটের উপর অ্যাপ্লাই হয় আর ব্যাকগ্রাউন্ডের পিছনে অ্যাপ্লাই হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আসেন এখানে আসি আমার মনে করেন এতটুকু কাজ শেষ এই যে আপনি যেটা বলছেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দেন তাহলে চলে যাবে সেভ করলাম সাইটে আসি ক্লিয়ার এখন এখানে আসেন আমার কি বলেছি আমি প্রথম বলেছিলাম টাইটেলের জন্য এরকম একটা বানাবো এখন আমি প্যারাগ্রাফের জন্য বানাবো ঠিক আছে প্যারাগ্রাফের জন্য বানানো ইজি জাস্ট ওইটার মধ্যে এটা করে দিলেই শেষ এখানে ধরতে হবে আমার কি ধরতে হবে পি নাকি পিটাকে ধরতে হবে এখন একটা কালার দিতে হবে কি কালার দিব বলেন কি দিব আমি আসলে কালার কম্বিনেশন খুব কম পারি বুঝছেন কালারই মিলাইতে পারি না স্যার আপনি অরেঞ্জ অরেঞ্জ না আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দেখি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ জানেন আমি ফার্স্ট অফ অল কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখন মনে করেন এটাকে সেন্টারে নেওয়ার জন্য সেন্টারে নেবেন এটা তো সেন্টারে থাকবেই এটা ফন্ট সাইজটা বাড়াই দিই ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ করলাম মনে করেন 25 পিক্সেল দেন আমি এটার মধ্যে সেম ভাবে মার্জিন দিয়ে দিই মার্জিন 50 পিক্সেল বাই হচ্ছে কত 300 পিক্সেল দেন প্যাডিং দেন কত 50 পিক্সেল তাহলে আগের মতোটাই হয়ে যাবে অটোমেটিক সেভ করলাম সাইটে আসি সাইটে আসলাম এখানে এসে রিলোড আসছে এখানে ফন্ট বেশি তাই এই অবস্থা ফন্ট কমাই দিই এখান থেকে জাস্ট আমি ফন্ট কমাই দিচ্ছি সেভ করলাম সাইটে আসলাম আসছে এখন এই দুইটার মাঝখানে গ্যাপ আছে দেখেন আমি যাচ্ছি না এই দুইটার মাঝখানে গ্যাপ থাকবে আমি যাচ্ছি এই দুইটা কোথায় থাকবে মনে করেন এই দুইটা লেগে থাকবে তাহলে কি করবেন বলেন আপনাদের হ্যাঁ এই জন্য আমরা যাবো ফন্ট অপশনে এই অপ্রো জিনিসটা কি স্টার্ট করে এটা ফালতু একটা জিনিস সবও করতে পারবেন অনেক জায়গায় হ্যাঁ এখানে লিখবেন ফন্ট অপশন ফন্ট সরি ফন্ট অপশনে আপনি ফন্ট নিতে পারেন লিখবেন গুগল ফন্ট এই গুগল ফন্টের মধ্যে 1064টা ফন্ট আছে 1000 এখন আরো বাড়ছে দেখি ও দেখেন 1092 এখানে 1092টা ফন্ট আছে এই ফন্টগুলো চাইলে আমি নিয়ে আমার ওয়েবসাইটে দিতে পারি যেটা দরকার আমাকে ক্লায়েন্ট যেই ফন্টটি দিক আমি এখান থেকে নিয়ে কাজ করব এখানে অনেক ফন্ট আছে হিসাব ছাড়া হ্যাঁ না 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 এত ফন্টের নাম আছে স্যার একটা ইনফরমেশন বুঝলাম যে ফন্টের জন্য নাকি আমরা ওয়েবে sans serifটা ইউজ করি আচ্ছা ওইটা স্যার ফন্ট না ওটা হচ্ছে ফন্ট ফ্যামিলি বুঝতে পারবো একটা হচ্ছে sans আর একটা sans serif এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি এটা একটু পরেই আসবে সমস্যা নেই আচ্ছা ফন্ট কোনটা নেব বলেন তো না একটা মজার ফন্ট নেই ওই ফন্টের নাম হচ্ছে একটা ফন্ট আছে একটা কার্টুন ফন্ট আছে হ্যাঁ এই ফন্টের নাম হচ্ছে কারান্তিকা ফন্টের নাম কি কারান্তিকা এই কারান্তিকা ফন্টের এখানে এসে দেখেন এগুলো অনেকগুলো ফরম্যাট আছে দেখছেন কতগুলো ফরম্যাট আপনার যেই ফরম্যাটটা যদি এই বোল্ডের দরকার এটা নেবেন যদি এই বোল্ডের দরকার এটা নেবেন যদি এই বোল্ডের দরকার আমি এইটা প্রয়োজন এটা তাহলে এটার পাশে যে সিলেক্ট দিস স্টাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এই যেটা লিংক দিবে যেটা লিংক এই লিংকটাকে জাস্ট কপি করা এই লিংকটাকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন আমি এই লিংক কোথায় দিতে হয় হেড ট্যাগের মধ্যে এই হেডের মধ্যে এসে এখানে পেস্ট করে দেন
সেভ করেন। এখন আপনার সাইটে আসেন, এখন ফন্ট আসবে? এখনো আসবে না। এখন কি করতে হবে? ফন্ট ফ্যামিলি দিতে হবে। এই ফন্ট দিলাম, এটার নিচে আসেন, এই যেখানে এই যে ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটাকে ধরেন, ফন্ট ফ্যামিলি এইটা। এখন বিষয় হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা কোথায় দিব? আমি চাচ্ছি প্যারাগ্রাফটা করার জন্য, তাহলে আমি প্যারাগ্রাফের মধ্যে যদি দিয়ে দিই, এখানে দিই, তাহলে শুধু প্যারাগ্রাফের ফন্টটাই চেঞ্জ হবে। এখানে আসেন, আমি যদি এখান থেকে রিলোড করি, রিলোড, দেখেন এইটার ফন্টই চেঞ্জ হয়েছে, দেখা যায়? আচ্ছা, আর যদি আমি এই ফন্টটাকে এখানে না দিয়ে যদি বডিতে দিই, দেখেন এটাকে যদি আমি বডিতে দিই, তাহলে আমার ওয়েবসাইটে যত ফন্ট আছে সব এরকম হয়ে যাবে। এখন এবং ভবিষ্যতে যত ফন্ট আমি রাখবো সব এরকম হয়ে যাবে। এখন যদি ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দেয় এবং পুরো ওয়েবসাইটের ফন্ট যদি সেম থাকে, ওটা বডিতে দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। এখন এই ফন্ট আমরা HTML এর মধ্যে দিয়েও করতে পারি, CSS এর মধ্যে দিয়েও করতে পারি, এখানে লিংক নিয়েও করতে পারি, আর যদি লিংক না নেই তাহলে ইম্পোর্ট নিয়েও করতে পারি। এই পাশে একটা অপশন আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টটাকে কপি করেন, স্টাইল লাগবে না, স্টাইল সারা, এটাকে কপি করেন, কপি করে HTML এর এটা কেটে দেন। CSS এর মধ্যে যান, যে এই ইউনিভার্সাল যেখানে আছে এর উপরেও ইম্পোর্টটাকে পেস্ট করে দেন, তাহলেও এটা কাজ করবে। সাইটে আসেন, এখানে এসে রিলোড, আছে ফন্টটা? বিষয়টা ক্লিয়ার? ফন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে, আমরা ফাইনাল স্টেপে আসছি। আমরা বলছিলাম পুরো একটা রো নিব, যেটার মাঝখানে 3টা ছবি নিব, ছবিগুলোকে কি করব? গোল করব। আচ্ছা, এর জন্য কি করতে হবে? ছবি নিতে হবে না, ছবি তো নাই, ছবি ডাউনলোড করি। আমি এখানে এসে বললাম নেচার ইমেজ, এই নেচার ইমেজের মধ্যে আমি ইমেজ নেই, মনে করেন এটাকে নেই, এটাকে সেভ ইমেজ। কোথায় সেভ করবো বলেন? এখানে আসলাম, আমাদের STI যে ব্যাচ আছে এখানে, এখান থেকে 2SJ আড়াইটার ব্যাচ, আমরা 4th ক্লাসের মধ্যে IMG এর মধ্যে এটাকে সেভ করবো। এটার নাম তো মনে করেন 1 শর্টকাট। কি হলো? এটা ব্যাকে আসছে কেন? পেন ড্রাইভটা ছুটে গেছিল। এখানে আসলাম, এখানে ক্লিক করলাম 4th ক্লাস, এখানে ইমেজের মধ্যে আসলাম, এখানে আমি লিখলাম 1 লিখে সেভ। এরপরে এটাকে নেই, এরকম জায়গা আসলে আছে বলেন তো? বলতেছি বাস্তবে এরকম জায়গা আছে? আচ্ছা, হ্যাঁ কি বললেন? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কালার করছে, বাস্তবে এরকম কোনো জায়গা নাই। আচ্ছা, এখন বিষয়টা বুঝেন, এখন মূল কাজ বুঝাবো, কিন্তু এটা যদি না বুঝেন নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন করবেন না, স্যার ক্লাস কি, স্যার আইডি জিনিসগুলো কি, এগুলো কোশ্চেন করবেন না। ফার্স্ট অফ অল এখানে একটা ডিভ নিলাম, ডিভ হচ্ছে একটা ব্লক, যেটা হচ্ছে ব্লক নিয়ে কাজ করে, সেকশন নিয়ে কাজ করে। ওকে, আমি যে কোনো একটা অংশতে যদি একাধিক কোনো জিনিস রাখতে চাই তাহলে ডিভ ইউজ করবো। আচ্ছা, ডিভের মধ্যে আপাতত কিছু দিলাম না। ডিভের মধ্যে একটা ইমেজ দিই, ইমেজের নাম দিলাম, মনে করেন ইমেজের নাম 1.jpg, 1 ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, ইমেজ ফোল্ডার 1.jpg। দেন এই ডিভের একটা ক্লাস নেই, এটাকে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস, এটার ক্লাস হচ্ছে লেফট। স্যার আপনার মনে হয় অটো ফাইল নেমটা কাজ করতেছে, অন করছি তো না, ওই যে যখন 1.jpg টা লিখলেন তখন ফোল্ডার সব আসছে তো, দেখেননি? আচ্ছা, আবার দেখেন, আইএনজি টা পরে আসে। আচ্ছা দেখেন, এখানে আবার একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম মনে করেন সেন্টার। এই দেখেন IMG নিলাম না, সরি IMG নিলাম, এখন এখানে আই লিখলে দেখছেন IMG টা চলে আসছে। ইন্টারপ্রেস করেন, এখন 2 লেখেন, দেখুন 2.jpg চলে আসছে। এখন ইন্টারপ্রেস করেন, তাহলে এত কষ্ট করে লিখতে হবে না আমার, 2.jpg। দেন সেম ভাবে এখানে আবার একটা ডিভ ইউজ করলাম, ডিভের মধ্যে, সরি এতক্ষণ দিলাম ক্লাস, এখন এটার মধ্যে একটা আইডি দেই, আইডির নাম দিলাম মনে করেন রাইট। এখানে আমরা একটা ইমেজ দেই, ইমেজ, দেন 3.jpg, সেভ করলাম, সাইটে আসি।
দেখেন 3টা ইমেজ আসছে, আসছে না? এখন এখানে কি করতে হবে, সিএসএস দিয়ে কাজ করতে হবে। সিএসএস দিয়ে কিভাবে কাজ করব, দেখেন এইটা হচ্ছে আমার ক্লাস। যদি আমি কোনো ক্লাসকে কল করতে চাই তার আগে আমাকে ডট ইউজ করতে হবে। ক্লাসকে কল করার জন্য কি ইউজ করতে হয়, ডট। এখন আপনি এখানে লেখেন ডট লেফট। এই ডট লেফট লেখার পরে এখানে এটা কি বলছে, লেফট। এই লেফটের মধ্যে আপনি একে বলেন, আচ্ছা আপনার একটা জিনিস আমাকে বলেন তো, এই হচ্ছে আপনার আউটপুট। আপনার এখানে আপনার কতটুকু উইথ আছে, এই এতটুকুর মধ্যে এখানে উইথ কত, 100%। আচ্ছা, এই 100% এর মধ্যে যদি আপনি তিনটা মনে করেন 100 টাকা আছে আপনার কাছে, 100 টাকা তিনজনের মধ্যে দিবেন, তাহলে একজনের ভাগে কত, 33 পয়েন্ট কত, 33। তার মানে বোঝা গেল যে আমরা যদি এই আমাদের উইথ হচ্ছে 100%, এই 100% উইথের মধ্যে যদি তিনটা ইমেজকে বসাইতে চাই, তাহলে একটা ইমেজের উইথ কত, 33। আচ্ছা, এখন আপনি আপনার সাবলাইম আসেন। এখন ফার্স্ট অফ অল প্রথম যেই অপশনটা ছিল আমার ডিপনেসি লেফট, এখানে আমি বললাম উইথ WID উইথ কত দেব, 33.33 কি, 33.33। এটা আমরা লেফটের দিলাম, ঠিক আছে, লেফটের সাইজ আমরা এটা দিলাম। এখন আমরা যদি লেফটের মধ্যে যে ইমেজটা আছে এটার যে উইথ দিছি, এখন ও ওই উইথে হবে, কিন্তু এই যে ইমেজটা এটা তো নিচে, এটাকে বামে নিতে হবে না, এটা তো নিচে আছে, কোথায়, বামে নিতে হবে। এখন এই লেফট 33 উইথের পরে এখানে জাস্ট লেখেন ফ্লট লেফট, ফ্লট লেফট। এটা যদি লেখেন তাহলে কি হবে দেখেন, ও যেখানে আছে এইটার বামে ও চলে যাবে। রিলোড করেন, কি স্যার, ওর জায়গা দেখেন 33.33% এতটুক, এর মধ্যে ও ফিক্সড হয়ে গেছে। আর ও আমি যে বললাম ফ্লট লেফট, তার মানে ওর বামে ও চলে গেছে, ঠিক আছে। তাহলে আবার সেম ভাবে এই যে সেন্টার যেটা আছে, সেন্টার ধর তিনজনের নাম, এটার নাম বাম, এটার নাম মাঝখানে, এটার নাম ডান পাশে। এখন আমি বামকে বললাম যে তোমার বাম পাশে সেন্টার চলে যাবে। এখন সেন্টারকে যদি আমি বলি যে তোমার বামের ডান চলে যাবে, তাহলে কাজ করবে না। এখানে আসেন, সেম ভাবে লেফটের পরে আপনার কি ছিল, সেন্টার। সেন্টারের জন্য আবার আমি সেন্টার লিখলাম, ক্লাসের জন্য ডট, এখানে আমি লিখলাম উইথ কত, 33.33%। এরপর আমি ওকে বলে দিলাম তোমার ফ্লট হচ্ছে লেফট। এতটুকু বলার পরে আমি এখানে সেভ করি, কি হলো, ওর বামে ও চলে গেছে। এখন তাহলে আরেকটু কাজ করতে হবে, ওই যে রাইটকে তো বলা হয় না যে তুমি তোমার কি যাবে, তোমারও উইথ হচ্ছে 33%। আপনি এখানে বলেন, আচ্ছা এখন প্রথম দুটো আমাদের কি ছিল, আইডি ক্লাস ছিল না, পরেরটা হচ্ছে আমাদের কি, আইডি কে কল করার জন্য হ্যাশ ইউজ করতে হয়, হ্যাশ। ক্লাসকে কল করার জন্য ডট ইউজ করতে হবে, আর ক্লাসকে কল করার জন্য এই ডট ইউজ করতে হবে, আর আইডি কে কল করার জন্য হ্যাশ ইউজ করতে হবে। এখন আমি হ্যাশ ইউজ করে লিখলাম রাইট, রাইট লিখে আমি ওকে বললাম উইথ 33.33%। এখন সেভ করেন, এখন সেভ করে সেখানে রিলোড দেন। দেখেন ও কিন্তু নিচে নেমে গেছে, দেখছেন কেন নামলো, না ফ্লট কখন কাজ করবে, ধরেন আমরা তিনজন মানুষ, আমি এখানে আছি, আমি ওকে বললাম তুমি আমার বামে আসো, ও আবার ওকে বললো তুমি আমার বামে আসো, আসছে না। ওকে আপনি বলবেন, মানে ওর পরে কেউ আছে, ওর পরে লাইনে কেউ আছে, তাহলে ওকে আপনি কেন বলবেন তুমি বামে আসো, আপনার পরে তো কেউ নাই। আমার পরে যদি কেউ থাকে তাহলে আমি তাকে বলবো যে তুমি আমার বামে আসো, কিন্তু ওর বামে তো কিছু নাই, আছে ওর বামে কিছু নাই, তাহলে ও কি করছে, ও ওভারফ্লো করছে। ওভারফ্লো মানে হচ্ছে ওকে আমি যতটুকু সাইজের মধ্যে থাকতে বলছি ততটুকু সাইজের মধ্যে থাকে নাই, তাহলে ওভারফ্লো করছে। ওভারফ্লো করার জন্য আমাকে বলে দিতে হবে ওভারফ্লো হিডেন।
আমি এখানে আসলাম, জাস্ট এখানে আমি ওকে বলে দিব ওভারফ্লো হিডেন। ওভারফ্লো করা যাবে না, আমি যতটুকু জায়গা দিছি ততটুকুর মধ্যেই থাকতে হবে। রিলোড করলাম, চলে আসছে। আচ্ছা, এখন আমার ইমেজটা কি হলো, তিনটা পাশাপাশি আমি বসাইছি, এতটুকু কাজ আমার শেষ। এখন আমি কি করব, ধরেন এই যে আমার ইমেজ আছে, আচ্ছা এখানে কি দিছিলাম, এই তিনটা একটা ডিভের মধ্যে রাখি আমরা, কন্ট্রোল এক্স, এখানে একটা ডিভ ডান, ডিভের মধ্যে এই তিনটাকে রাখলাম, আর এই ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দেব, ক্লাস হবে না, প্রবলেম হচ্ছে, দরকার নেই, লাগবে না আমাদের। আমরা কি ইউজ করব, ডট লেফট এর আইএমজি, এটা তো কাজ করে। আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা আমরা দেখি আমাদের এটা কাজ করে কিনা। ডট ব্লগের আইএমজি, এর মধ্যে আমরা বললাম এর উইথ হচ্ছে 350 পিক্সেল, আর এটার হাইট হচ্ছে মনে করেন 350 পিক্সেল। সেভ করলাম, দেখি আমাদের কি হয়। এখানে আসলাম, আচ্ছা কাজ করছে, সমস্যা নেই। আচ্ছা কি করলাম, সব ইমেজগুলোকে একটা সাইজ দিলাম, ঠিক আছে, এতগুলো একটু বড় ছোট ছিল, আমরা ওই তিনটাকে একটা ডিভের মধ্যে নিছি, তাহলে ওই তিনটার মালিককে একজন, মনে করেন তিনজন এমপ্লয়ের মধ্যে একজনকে মালিক বানাই দিলাম, তাহলে ওকে একটা ক্লাস করলাম, ওই ক্লাসের আইএমজি ধরে ওকে কাজ করলাম, ঠিক আছে। এখন আরেকটু কাজ করব, আমাদের সময় নেই ক্লাসের। এখানে আসলাম, এখানে এসে আমরা কি বলছিলাম, এখানে আমরা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড, সলিড কি দিব, রেড। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, আসছে বর্ডার। আচ্ছা বর্ডারটা সলিডই কেন দিলাম, সলিড মানে কি বোঝেন, সলিড মানে এক কালার, এটাকে সলিড বলে। এখানে আপনি চাইলে দিতে পারেন ডটেড, ডটেড, তাহলে এটা কি হবে, এটা ডট ডট হবে, দেখেন ডট ডট হয়েছে, দেখা যায়, স্পেলিং ভুল হয়েছে, ও ডটেড। এখানে আসলাম, রিলোড, ডটেড হয়েছে। আচ্ছা আরেকটা আছে, এখানে তিনটা প্রপার্টি ইউজ করা যায়, ডটেড, সলিড আর হচ্ছে ড্যাশ ড্যাশ, ড্যাশেড ইউজ করা যায়। এখানে আসলাম, রিলোড, ড্যাশ ড্যাশ হয়েছে। এখানে ইমেজ সাইজটা একটু বড় হয়ে গেছে, আমরা এখানে 250 করে দিই, 250, এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, ক্রমে এসে এখানে রিলোড। এখন এটাকে গোল করার জন্য একদম ইজি, জাস্ট একটা প্রপার্টি ইউজ করতে, এখানে জাস্ট বলেন বর্ডার রেডিয়াস 50%, এখানে আসলাম, রিলোড, কাজ শেষ। ওকে, আজকে